উনি এতক্ষণ বলছেন না একজন মানে আওয়ামী লীগের কর্মী থাকতেও ইয়া করতে পারবেন না, কিন্তু ওনারা কেউ পারেন নাই, কারণ ওনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে। সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে একটু আসি যে আপনি নিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আপনার শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ এখনো হয়নি, শিক্ষাঙ্গনে আসলে অনেক মেরামতের প্রয়োজন রয়েছে। আপনি নিজেও বললেন যে শিক্ষাঙ্গনে সহসায় কি স্বস্তি ফিরছে বা ছাত্রদের মাঝে সে আস্থাটা ফিরছে কিনা? এই যে এখন এত ধ্বংসযজ্ঞ, সহিংসতা, আন্দোলনে মূল দাবিটি কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের পূরণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে বেশ আন্তরিকতার সঙ্গে। শিক্ষার্থীদের মাঝে আস্থা ফিরছে কিনা? এই একটু আগে ওই আজম ভাই তো উনি রাজনীতিবিদ, আমার মেজাজে উনি কথা বলবেন না, আমিও ওনার মতো ওইভাবে কথা বলতে পারবো না। তো একটু আগে উনি যে বক্তব্যগুলো রাখলেন, এবং এই বক্তব্যের মধ্যে আমি খুশি হতাম যদি উনি সব রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসের কথা বলেছেন, কিন্তু একই সাথে যদি জীবনের যে এই হানি হয়েছে এই হানিটার কথা যদি বলতেন, আমি বলছি সেই হানিটার যদি আপনি বলতেন, মানুষ তো রাষ্ট্রের সম্পদ আমরাই পূরণ করব, এবং এটা আমার পকেট থেকে আপনার পকেট থেকে নিয়েই মেট্রো রেল ঠিক করা হবে, সব কিছু হবে, কিন্তু যে জীবন চলে গেছে সেই জীবনের কোনো ইয়া নেই। রাষ্ট্রের আমার কাছে অবাক লাগে যে এখন আমরা ক্ষয়ক্ষতির কথার মধ্যে এই মানুষের ক্ষয়ক্ষতিতে অনেক কিছু আছে, তালিকার মধ্যে মানুষ নেই, এবং মানুষ আসলেই মূল্যহীন। তো আপনি যেটা বলেছেন, আপনি যেটা কিন্তু বলেছেন, আজকেও বলেছেন রংপুরের কথা, হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, এখন সহায়তা করবেন বলেছেন। আমরা যে কথাটি বলছি যে ধরেন এই যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, আন্দোলনটা তো বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল, এবং এই আন্দোলনটা কিভাবে আপনার একটা অহিংস আন্দোলন সহিংসতায় রূপ নিল এটা আমরা সবাই জানি, এগুলো করে নতুন করে বলার উপায় নাই কিভাবে একটা আন্দোলনকে প্রভোগ করে এই ধরনের নেওয়া হয়েছে। তবে মুশকিল হয়ে গেছে, একটু আগে এই যে আজম ভাই বললেন যে সেটা একটা বড় প্রজন্মের একটা অংশকে ওনারা কিন্তু একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন এই আন্দোলনে। আপনি বলেন যে সহিংসতার অংশটুকুতে হয়তো অন্যরা এসে সামিল হয়েছে, কিন্তু এখানে তারা ছাত্র ছিল না। আপনি বলেন যে ছাত্র ছিল না, মানে এই কথাটাও আপনি জোর দিয়ে বলতে পারবেন না। আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ধ্বংসকারী হতে পারে না। ভাই আমি একটু কথাটা একটু বলতে দেন আমাকে, তো সেটা আমি তো আপনি পরে বলবেন। আমি যেটা বলছি যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ হয়ে গেল, সেই বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে তখন কিন্তু আন্দোলনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল, এবং আন্দোলনকারীরা বেশি বের হয়ে আসলো কোথা থেকে? প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। আপনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমাদের দেশের সমাজের কোন অংশটা পড়ে? আমাদের দেশের ওই তুলনামূলকভাবে উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্তের পরিবারের এই ধরনের আন্দোলন, ছাত্র রাজনীতির আন্দোলন, উনি ভালো করেই জানবেন, ছাত্র রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে সমাজ পরিবর্তনের এই আন্দোলনে সবসময় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই পরিবার বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই যায়। এইবার আন্দোলনে কিন্তু ডাইমেনশন অনেক। আপনি একটা নটরডেম কলেজের মতো একটা দাবি পূরণ হয়েছে, আমি বলি এই দাবিটা তো শুধুমাত্র আমরা কোটার মধ্যেই আমি দেখছি, এখন দাবি পূরণ হয়েছে, কিন্তু 200 জন মানুষ মারা গেল, বা রাষ্ট্রীয় সম্পদের একটা রাষ্ট্রীয় সম্পদের প্রতি এই ছাত্রদের মায়া নাই? অবশ্যই আছে। রাষ্ট্রীয় সম্পদের প্রতি আমাদের যেরকম এখানে গুরুত্বপূর্ণ বলছি তাদেরও আছে, এবং আমার চেয়ে রাষ্ট্রীয় সম্পদ আমি চুরি করেছি, রাজনীতিবিদরা চুরি করেছে, 10 লক্ষ কোটি টাকা রাজনীতিবিদরা বা এই আমলারা দেশের বাইরে পাঠিয়েছে, পিএসসির মতো পরীক্ষার একটা কলুষিত করে ফেলেছে, বেনজিরের মতো। এইগুলো তো ছাত্ররা করে না, ফলে ছাত্রদের মধ্যে দেশপ্রেমও আছে, তাদের মধ্যে দেশপ্রেমও আছে। এই দেশপ্রেমিক ছাত্ররা যারা ছাত্রদেরকে আমরা এই আন্দোলনের একটা বড় অংশের মধ্যে, এবং এখনও যারা কোটার বিরোধী আন্দোলন পরিচালনা করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কিন্তু এখনও বলছেন যে সরকার যে পদ্ধতিতে গেছে সেটার মধ্যেও তাদের কোনো সংশয় আছে। কারণ সংশয় আছে হলো যে আগেও তো এই ধরনের একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই সংকটটা তৈরি করেছিল, সেই জন্য তারা চায় যে সরকারের পক্ষ থেকে একটা অংশীজনমূলক আলোচনার মধ্য দিয়ে এটার একটা স্থায়ী, আমি মনে করি এটা একটা যৌক্তিক বক্তব্য। এখন যেটা হচ্ছে যে আপনি বললেন যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, এটা সময় লাগবে। এই যে দাবিটি পূরণ করেছে, তাদের প্রধানতম যে দাবির কারণে তারা আসলে আন্দোলনটি শুরু করেছে, সেই দাবিটি কিন্তু সরকার তারা যা চেয়েছে, প্রথম দিকে চেয়েছে যা চেয়েছিল তার চেয়েও বেশি অংশে সরকার পূরণ করেছে। সমস্যাটা তো আস্থাটা ফিরছে, এটাই তো সমস্যা, বুঝছেন? 2018 সালেও তারা যা চেয়েছিল তার চেয়ে বেশি হয়ে গেছে, বেশি হয়ে গিয়েই এই সংকটটা তৈরি হয়েছে। ছাত্ররা অনেক সেন্সিবল, অনেক তারা করে, কোনো সময় তারা বলেন এই কোটা বাতিল করে দেন, কিন্তু আমরা করেছি, আবার এইটাকে নিয়ে তৈরি করে আমরা এরকম একটা সংকট। এখন ছাত্রদের বক্তব্য হলো যে করে দিয়েছেন সবই, কিন্তু আমাদের সাথে তো কোনো কথা বললেন না। 8 দফা দাবি তারা দিয়েছে, 8 দফার সাথে তারা আজকে ছাত্রদেরকে কিছু নির্দেশনা, আমি আসার সময় দেখলাম যে তাদের একটা কালবেলা নাকি কালের কণ্ঠতে আমরা অনলাইনে দেখলাম আমি যে তারা
ছাত্রদেরও একটা নির্দেশনা, সেই নির্দেশনা কিন্তু বলছে না যে আন্দোলন থেকে তারা সরে গেছেন, কেননা ছাত্রদের উপর মামলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমি যেটা মনে করি যে আমাদের এনাফ ইজ এনাফ। এই যে রাষ্ট্রের বিপুল সম্পদ ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখন আপনি এটা দিয়ে ভিন্ন মতকে দমন করতে পারবেন, কিন্তু আমরা তো দেখেছি পুলিশের সাথে, উনি বলেছেন নির্দোষ, পুলিশের সাথে তো আমরা সশস্ত্র মানুষ, আপনি চোখ কি কাউকে বন্ধ করে রাখতে পারবেন? এই ডিজিটাল মিডিয়ার যুগে পুলিশের সাথে যে লাঠি নিয়ে থাকে সেও তো ক্রিমিনাল অফেন্স করেছে, তাকে আপনার পুলিশ ধরেছে? শহীদুল্লাহ হলের সামনে আমরা যেটা দেখেছি যে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করছে কোটা বিরোধী আন্দোলন, সেগুলো কি আমাদের আলোচনায় আসছে? তো আমরা চাই যে সরকার সহনশীলতা দিয়েছেন, এবং আমরা এই সময়ে এসে সরকারকে, তো ওনার কর্মী বাহিনী দিয়ে এই আন্দোলন ঠেকাতে পারেন নাই, সর্বোচ্চ শক্তি এবং আমাদের যেটা একেবারে বাংলাদেশের সবচেয়ে বেশি আমাদের গর্বের জায়গা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে নেমে আসতে হয়েছে। উনি এতক্ষণ বলছেন না একজন মানে আওয়ামী লীগের কর্মী থাকতেও করতে পারবেন না, কিন্তু ওনারা কেউ পারেন নাই, কারণ ওনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে